আওয়ামী লীগ ব্যতীত বাংলাদেশকে কে রক্ষা করবে, এটা একটা বড় প্রশ্ন। মানচিত্র প্রকাশ করে তারা বলতে চাইছে একটা বৃহত্তর বাঙালিস্তান তারা তৈরি করবে। এগুলো খোয়াব মাত্র। আওয়ামী লীগ তারা বলছে যে বাংলাদেশে গণতন্ত্র বলে কোনো অবশিষ্ট নেই। বাংলাদেশের ক্ষেত্রে যে অবর্ণনীয় অত্যাচার যারা সংখ্যালঘুদের উপর নামিয়ে নিয়ে এসছে, তারা ঠিকমতো ভারত রাষ্ট্র যদি তাদের পাশে সক্রিয়ভাবে না দাঁড়ায়, তাহলে কিন্তু তাদের রক্ষা করা খুব কঠিন হয়ে দাঁড়াবে। ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন না করাতে পারলে ব্যাপক হারে তিনি একটি গণশত্রুতে পরিণত হবেন। গত একটা বছরে বাংলাদেশে প্রায় 2000-এর মতো সংখ্যালঘু শিক্ষককে জোর জবরদস্তি মারধর দিয়ে চরম অপমান করে তাদের চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। শেখ হাসিনার আওয়ামী লীগ যে স্ট্র্যাটেজি নিয়েছে, সেই স্ট্র্যাটেজিটা খুব গুরুত্বপূর্ণ একটি স্ট্র্যাটেজি। নো ভোট নো হাসিনা, নো হাসিনা নো ভোট, অর্থাৎ শেখ হাসিনাকে ছাড়া কোনো ভোট বাংলাদেশে হবে না। একদম ডিসাইসিভ, চূড়ান্ত, জোরদার স্ট্র্যাটেজি। আমি আগেও এই কথাটা বারবার বলেছি যে বাংলাদেশের যে নির্বাচন, সেই নির্বাচনে যদি শেখ হাসিনা বা আওয়ামী লীগ তারা যদি নির্বাচনে অংশ না নেয়, তাহলে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র কোনো কিছুই অবশিষ্ট থাকবে না বাংলাদেশে। এবং বাংলাদেশে গণতন্ত্রের পথে না হাঁটলে বাংলাদেশের বিপর্যয় যেটা চলছে এই মুহূর্তে দাঁড়িয়ে, যে নৈরাজ্য, যে চাঁদাবাজি, যেভাবে মবক্রেসি, তা থেকে বাংলাদেশের উদ্ধার পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। বাংলাদেশে এইটা বিভিন্ন মহলে, বিভিন্ন জায়গায় এটা আলোচনা হচ্ছে। বাংলাদেশকে বাঁচাবার জন্য অনেকেই সেনাবাহিনীর মধ্যে কেউ কেউ রয়েছেন, বা আমলাতন্ত্রের মধ্যে কেউ কেউ রয়েছেন, বা জুডিশিয়ারির মধ্যে যারা রয়েছেন, বা তার সাথে যারা ইন্টেলেকচুয়াল রয়েছেন বা বুদ্ধিজীবী যারা রয়েছেন, তাদের মধ্যে কেউ কেউ রয়েছেন। তারা এটা মনে করেন যে শেখ হাসিনার শাসনকালটাকে একটা ইতিহাসের গতিপথের মধ্যে এটা এমনই একটি সময়কাল, যে সময়কালের মধ্যে দিয়ে উন্নয়নের প্রশ্নে অনেক অগ্রগতি হলেও বাংলাদেশে গণতন্ত্রের প্রশ্নে কিন্তু ব্যাপক বহু জায়গায় ফেল করেছে। এটা বলার কোনো অপেক্ষা রাখে না, বারবারই এই কথাটা বলেছি। তার কারণ হচ্ছে গণতন্ত্র তো এরকম নিখাত কোনো একটি বস্তু নয়, বা এটি কোনো সোনার পাথর বাটিও নয়। গণতন্ত্রের পথে চলতে গেলে অনেকগুলো গণতান্ত্রিক মূল্যবোধের প্রশ্ন রয়েছে, ভোটের রাজনীতির মধ্যে একটা স্বচ্ছতার প্রশ্ন রয়েছে, এবং প্রতিনিধিত্ব, বাংলাদেশে প্রতিনিধিত্বের মধ্যে কোথাও একটা জায়গায় যদি ফাঁক থেকে যায়, বা শিক্ষা, সংস্কৃতি এবং স্বাস্থ্য, এই পরিষেবাগুলোর মধ্যে যদি জনগণকে সম্পৃক্ত না করা যায়, তাকে যদি সত্যিকারের পরিষেবা না দেওয়া যায়, সর্বক্ষেত্রেই সর্বদেশে এটা ঘটে যে শাসনতন্ত্রের সাথে জনগণের একটা বিযুক্তিকরণ বা এলিয়েনেশনস তৈরি হয়। গণতন্ত্র তখনই শক্তিশালী হয় যখন প্রতিনিধিত্ব যদি ঠিক থাকে, এবং এই গণতান্ত্রিক একটি দলের মধ্যে নির্বাচনের প্রক্রিয়া, আভ্যন্তরীণভাবে যে নির্বাচন যেগুলো থাকে, সেগুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। বাংলাদেশের দীর্ঘদিন ধরে শেখ হাসিনা তিনি সর্বময় কর্তৃ ছিলেন, যে কারণে তাকে ঘিরে যে একটা অনুচরবৃন্দ তৈরি হয়েছিল, সাইকোফ্যান্টস যাদেরকে বলা হয় ইংরেজিতে। এই সাইকোফ্যান্টসদের কাজই হচ্ছে সাইকোফ্যান্সি তৈরি করা, এবং প্রচুর পরিমাণে তৈলাক্ত করে তোলা পরিবেশকে, এবং এমন একটা জো হুজুর সংস্কৃতি তৈরি করা যাতে গণতন্ত্র বিপর্যস্ত হয়ে পড়ে, এবং সেটাই হয়েছে। কিন্তু যেহেতু শেখ হাসিনা এবং তার সাথে একটা লিগ্যাসি আছে, যে কারণে বাংলাদেশকে উন্নয়নের পথে পরিচালিত করতে শেখ হাসিনার অসুবিধা হয়নি, তিনি চেষ্টা করে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু 5ই আগস্টের পতনের পর থেকে বাংলাদেশে এই একটি বছরে যেভাবে মবক্রেসি তৈরি হয়েছে, অর্থাৎ মব দ্বারা সমস্ত কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা, মানে কোন নেতার হাতে কত মব আছে তার দ্বারা সব কিছু নির্ধারিত হওয়া, সেটার জন্যই বাংলাদেশের আজকের এই অধঃপতন। এবং এখন যেটা হচ্ছে, বাংলাদেশে নির্বাচনের একটা দিনক্ষণ মোটামুটিভাবে ঘোষণা করে দিয়েছেন। এদিক ওদিক না হলে ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন
না করাতে পারলে ডক্টর ইউনূসের যেটুকুনি তিনি অ্যাচিভ করতে পেরেছেন, কিছু তিনি অ্যাচিভ করতে পেরেছেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সেই অ্যাচিভমেন্টের যে জায়গাগুলো রয়েছে সেগুলো অনেকটা ফিকে হয়ে যাবে এবং ব্যাপক হারে তিনি একটি গণশত্রুতে পরিণত হবেন। এবং সেই কাজে তার প্রথম যে কাজটা করা উচিত সেটা হচ্ছে তিনি কেন সক্রিয়ভাবে এনসিপি নামে একটি পার্টিকে মদত দেবেন। এই প্রশ্নটা সবচেয়ে বেশি জোরালোভাবে আসে, তার কারণ এনসিপি তাদের না আছে কোনো ভিত্তিভূমি, না আছে কোনো ভবিষ্যৎ। এই এনসিপি এবং তারা ভেবেছিল যে তারা একটা মানে সুপারস্ট্রাকচারের মধ্যে দাঁড়িয়ে, অর্থাৎ উপরিতলে দাঁড়িয়ে তারা বিভিন্ন রকম জায়গা থেকে মদত পেয়ে এবং তার সাথে হচ্ছে জামাত এবং কোথাও কোথাও হচ্ছে বিএনপিকে যদি তারা ব্ল্যাকমেইলিং ঠিকমতো করতে পারে তাহলে তারা একটা হয়তো স্পেস তৈরি করতে পারবে। কিন্তু যত দিন যাচ্ছে তত কিন্তু দেখা যাচ্ছে জামাত ইসলাম ব্যতিরেকে বা ইসলামিক যে জোট, তারা তাদের কিন্তু একটা শক্তি রয়েছে, সে শক্তি ব্যাপক না হলেও, ব্যাপক জনপ্রিয়তা না পেলেও সেটা পাবার সম্ভাবনা খুবই ক্ষীণ। তথাপি তাদের একটা ক্যাডার বেস আছে, যে কারণে হচ্ছে তারা বাংলাদেশের রাজনীতিতে আগেও টিকে ছিল, ভবিষ্যতেও কিন্তু তারা টিকে থাকবে, এটুকু বলা যায়। এখন আওয়ামী লীগকে বাদ দেওয়ার মধ্যে থেকেই বাংলাদেশের ঐক্যবদ্ধতা তৈরি হয়েছিল, যে হাসিনাকে যেভাবে হোক সরিয়ে দেওয়া হোক এবং আওয়ামী লীগকে একদম পুরোপুরি ছিন্ন ভিন্ন করে দিতে পারলে বাংলাদেশের বাকি রাজনৈতিক দলগুলো ডিভিডেন্ড পাবে। সে কারণে তারা একটা ঐক্যমতে এসে পৌঁছেছিল। কিন্তু সেটা যে হবার নয়, ভূ রাজনৈতিক পরিস্থিতি যেভাবে দ্রুত বদলাচ্ছে তাতে কিন্তু এটা ক্রমশ একটা জোরালো পরিস্থিতি তৈরি হয়েছে। ইতিমধ্যে জাতিসংঘে আওয়ামী লীগ তারা যোগাযোগ করছে, বিভিন্ন যে সমস্ত আন্তর্জাতিক সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলোর কাছে গিয়ে তারা লাগাতারভাবে তারা অভিযোগ দায়ের করছে, বলছে যে বাংলাদেশে গণতন্ত্র বলে কোনো অবশিষ্ট নেই এবং মানবাধিকারের প্রশ্নে যে জায়গায় গিয়ে পৌঁছেছে তাতে বলা যায় যে বাংলাদেশ এখন আওয়ামী লীগ ব্যতীত বাংলাদেশকে কে রক্ষা করবে, এটা একটা বড় প্রশ্ন। বিএনপি তাদের নেতৃত্বের স্তরে একটা ঐক্যবদ্ধতা তারা রাখতে পারলেও তাদের যেহেতু ক্যাডারদের মধ্যে প্রবল পরিমাণে হচ্ছে তোলাবাজি, দুর্নীতি, এইসব প্রশ্নগুলো খুব জোরালোভাবে এসেছে এবং মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে বড় বড় ঘটনাগুলোর সাথে সরাসরিভাবে বিএনপির সম্পৃক্ততা তাদের ভাবমূর্তিকে অনেকটাই কিন্তু কলুষিত করেছে। এবং ভারত বিএনপিকে কতটা বিশ্বাস করবে এটা একটা বড় প্রশ্ন। অনেকেই বলবেন ভারতের বিশ্বাস করা বা না করার উপর বাংলাদেশের কি আসে যায়। বাংলাদেশে যে কটা বিষয় নিয়ে ভারতের সাথে যে বিরোধিতা বা ভারত বিদ্বেষকে তারা যে জায়গা থেকে চাগার দিয়েছিল সেই সমস্ত চুক্তিগুলোর একটা বড় ভূমিকা রয়েছে। এই চুক্তিগুলো এখন অনেকটাই ওপেন বাংলাদেশে, অনেকে এই চুক্তি নিয়ে এখন মুখ খুলতে শুরু করেছেন, যারা অতীতে অনেকেই বলেছিলেন যে বাংলাদেশের যে ভারত বিদ্বেষ তৈরি হয়েছে তার ভিত্তিভূমিগুলোই হচ্ছে এই চুক্তিগুলো নাকি বাংলাদেশ গোলামি এবং দাসত্বের প্রতীক হিসাবে থাকছে। কিন্তু প্রায় 100টার মতো চুক্তি হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য 50টা চুক্তি রয়েছে, কিন্তু একটি চুক্তিতেও কেউ কখনো বলে উঠতে পারেনি, না ডক্টর ইউনূস, না এনসিপি পার্টি, না বিএনপি, না জামাত, স্পষ্টভাবে তারা কখনো বলতে পারেনি যে এই চুক্তিগুলো হচ্ছে গোলামির প্রতীক। আসলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর যে মান, যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডে গভীরভাবে তলিয়ে দেখার মতো ক্ষমতা তারা এখনও অর্জন করতে পারেনি। গণতন্ত্র যদি খুব শক্তিশালী বা সবল হতো, গণমাধ্যম যদি অত্যন্ত সক্রিয় এবং ঠিক সমালোচনা করার মতো জায়গায় থাকতো, তাহলে হয়তো বাংলাদেশের এই পরিস্থিতি হতো না। বাংলাদেশে জনসংখ্যা আছে, কোয়ান্টিটি আছে, তাদের কিছু নিজস্ব সম্পদও আছে, সেগুলো অস্বীকার করার জায়গা নেই। কিন্তু যদি মান যদি ঠিক না থাকে, গণতান্ত্রিক চেতনা থেকে শুরু করে ভূ রাজনৈতিক পরিস্থিতিকে বিশ্লেষণ করা এবং তার সাথে যে প্রতিবেশী দেশের সাথে সম্পর্কটি কী হবে এই নিয়ে খোলামেলা বা সুষ্ঠু বিতর্ক পরিস্থিতি ছিল না বলেই এককালীন একটা ভারত বিদ্বেষের মনোভাব তৈরি হয়েছিল। তাতে ভারতের যত না বেশি ক্ষতি হয়েছে বাংলাদেশের নাগরিকের। হয়তো এই ক্ষতির মধ্যে বাংলাদেশের যারা সংখ্যালঘু দরিদ্র মানুষ যারা রয়েছেন তাদের মধ্যে এই ক্ষতির পরিমাণটা সবচেয়ে বেশি। তার কারণ সংখ্যালঘু মানুষদের সমস্ত রকম সুযোগ সুবিধা থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এবং বাংলাদেশের যে মূল ধারা, সেই ধারা থেকে তাদের এতটাই বিযুক্তিকরণ করা হয়েছে
যে কারণে তাদের আস্থা অর্জন করা অত্যন্ত জটিল। এবং এই পরিস্থিতি হয়তো বাংলাদেশের মধ্যে যতটা না তৈরি করেছে আন্তর্জাতিক পরিসরে এবং ভারতীয় জনগণের মধ্যে, এটা কিন্তু একটা ভয়ঙ্কর বিরূপ প্রভাব ফেলেছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। ভারতের মানুষ, বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষ বা পূর্ব ভারতের মানুষ এটা বিশ্বাস করে যে বাংলাদেশের ক্ষেত্রে যে অবর্ণনীয় অত্যাচার যারা সংখ্যালঘুদের উপর নামিয়ে নিয়ে এসছে, তারা ঠিকমতো ভারত রাষ্ট্র যদি তাদের পাশে সক্রিয়ভাবে না দাঁড়ায় আগামী দিনে, তাহলে কিন্তু তাদের রক্ষা করা খুব কঠিন হয়ে দাঁড়াবে। এবং এই প্রভাবটা কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে এসে পড়েছে, বিহারের রাজনীতিতে পড়েছে এবং ভারতের বিভিন্ন রাজ্যের কিন্তু সেই পরিস্থিতি তৈরি হয়েছে। ভারতবর্ষে বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপরও নির্যাতন এই কারণে বিভিন্ন ক্ষেত্রে বেড়েছে এবং অনেকেই হচ্ছে তাদেরকে বিভিন্ন যে কাজ কর্ম থেকে অনেককে সরিয়ে দেওয়া হচ্ছে একটাই কারণে, তারা মনে করছেন যে এরা সকলেই হচ্ছে বাংলাদেশ থেকে আগত, তারা হচ্ছে ঘুষপেটিয়া। এই শব্দটা খুব হয়েছে কেন, ভারতবর্ষে হিন্দি ভাষার চল রয়েছে, অর্থাৎ এরা হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারী। এরকম একটা মহল কিন্তু তৈরি হয়েছে এবং যে মহলের পেছনে কিন্তু ভারতীয় জনতা পার্টিরও একটা অবদান রয়েছে এবং তারা এই পরিস্থিতি তৈরি করাতে দুটো দেশেরই কিন্তু এখন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেটা জনগণের মধ্যে একটা যে সৌভ্রাতৃত্বের পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতি অনেকটাই কিন্তু ম্লান হয়েছে। তথাপি বাংলাদেশে অনেকে এরকম রয়েছেন যারা মুক্ত কণ্ঠে এই কথাটা বলেছেন এবং শুরুর দিন থেকে তারা কিন্তু অনেকেই এর মধ্যে রয়েছেন, ইউটিউবার রয়েছেন, সাংবাদিক রয়েছেন, অনেক লেখক রয়েছেন। হয়তো তাদের আজকে কণ্ঠস্বরকে ম্লান করে দেওয়া হয়েছে জবরদস্তি, তথাপি কিন্তু অনেকে এই কথাটাই বলতে চেয়েছেন যে এর প্রভাব কিন্তু ভারতবর্ষে এসে পড়বে এবং সেই দেশের মানুষের মধ্যে এর বিরূপ প্রতিক্রিয়া, দুই দেশের মানুষের সম্পর্কে সৌভ্রাতৃত্বে যে বাতাবরণটা ছিল, সে বাতাবরণ অনেকটাই ক্ষুণ্ণ হবে। বাংলাদেশ এখন এক ঐতিহাসিক ট্রানজিশনের মধ্যে দিয়ে দাঁড়িয়ে আছে। তাদের ডিসাইসিভলি এটা বলতে হবে যে তাদের নির্বাচন চাই এবং সেই নির্বাচনে অবশ্যই আওয়ামী লীগের প্রতিনিধিত্ব সেখানে দরকার। তার কারণ আওয়ামী লীগের ছাড়া বাংলাদেশের নির্বাচন কার্যত তার কোনো মানে থাকে না। এবং তার সাথে বাংলাদেশের এই বিভিন্ন ক্ষেত্রে একটা কিন্তু এরকম পরিস্থিতি তৈরি হওয়া উচিত যেখানে তরুণ বয়স্ক যারা রয়েছেন, বিভিন্ন যারা শিক্ষাবিদ রয়েছেন, তারা এই ব্যাপারটা বলুক যে ভারতের সাথে চুক্তিগুলো আদৌ গোলামি চুক্তি ছিল কিনা, আর যদি থাকে তা নিয়ে স্পষ্টভাবে তারা ডিবেট করুক এবং ডিবেট করে একটা অন্তত সহমতের জায়গায় আসুক। তার কারণ এইভাবে একটা দেশ কি চলতে পারে? চলতেই পারে না। এবং এই ক্ষেত্রে ভারত কিন্তু তীব্র নজর রাখছে এখন। তার কারণ বাংলাদেশে একটা খোয়াব তারা দেখছে, কেউ কেউ মহল থেকে মাঝে মধ্যে এই মানচিত্র প্রকাশ করে তারা বলতে চাইছে যে একটা বৃহত্তর বাঙালিস্তান তারা তৈরি করবে। এগুলো খোয়াব মাত্র। তার কারণ অখণ্ড ভারত যে প্রপাগান্ডাটা তৈরি হয় সেটাও যেমন গোটা ভারতবর্ষে অ্যাকসেপ্টেড নয়, বাঙালিস্তান এটা অন্তত পূর্ব ভারতের মানুষ কখনোই কোনোভাবে এই মুহূর্তে মেনে নেওয়ার মতো কোনো পরিস্থিতিতেই তারা নেই। তার কারণ এর মধ্যে থেকে রয়েছে উগ্র ভারত বিদ্বেষ। ভারত বিদ্বেষের একটা ভিত্তিভূমি থাকা উচিত। দিল্লি ভারতের রাজধানী, দিল্লি সেন্ট্রিক যে রাজধানী এবং তার যে রাজনীতি, সেই রাজনীতিকে অনেক সময় ভারতবর্ষের বিভিন্ন যে রাজ্যগুলো তাদের যে রাজনৈতিক দল বা বিরোধী রাজনৈতিক দল, তারা নৈতিকভাবে আক্রমণ করে যুক্তি দিয়ে, বিভিন্ন যুক্তি দিয়ে তারা বলতে চায় যে একটা ফেডারেল স্ট্রাকচার কিভাবে হওয়া উচিত। এটা গণতন্ত্রের প্রশ্ন, গণতন্ত্রের সংকটের প্রশ্ন নয়, গণতন্ত্রকে আরও প্রসারিত করার প্রশ্ন। এই প্রসারণের ক্ষেত্রকে মজবুত করার জন্য এই ধরনের বিতর্ক আসে। কিন্তু বাংলাদেশে কি এই ধরনের বিতর্ক আসে? একটা ব্রুট মেজরিটি, আং বাং কথাবার্তা, তার সাথে বিদ্বেষ এবং তার সাথে হচ্ছে গুজব, এর সাথে পাঞ্চ করে বাংলাদেশে হয়তো কন্টেন্ট তৈরি করা যায়। বেশ কিছু ইউটিউবারের হয়তো তাতে রোজগারপাতি বাড়বে, কিন্তু সাধারণ বাংলাদেশের মানুষের সাথে যে পূর্ব ভারতের মানুষের যে একটা বিচ্ছিন্নতা তৈরি হবে, এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। তাই এখন বাংলাদেশকে কোন পথে যাবে, বাংলাদেশ কোন পথে যাবে, অগাস্ট মাস জুড়ে তারা যেভাবে আর কি বোলচাল ছেড়েছিল তা অনেকটাই ম্রিয়মাণ। দেখা গেছে যে তথাকথিত জুলাই সনদ পেশ করার সময়
সমস্তদের যে মুখের যে ছবি আমরা দেখেছি তা থেকে অনেকটা পরিষ্কার আগামী দিনে কি হতে চলেছেন সেই দেওয়াল লেখন তারা স্পষ্টভাবে পড়তে পারছেন এবং তাদের সেটা যে বুঝতে পারছেন যে একটা গভীরতর সংকট তাদের জন্য আগামী দিনে উপস্থিত হচ্ছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর যারা দীর্ঘদিন ধরে সেই লড়াই করছেন এবং দেওয়ালে যাদের পিঠ থেকে গেছে সে আওয়ামী লীগের সাধারণ স্তরের কর্মীবৃন্দ হোক বা যারা মানবাধিকার কর্মী হোক বা যারা সংখ্যালঘু হোক, তাদের মধ্যে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ বা পাহাড়ি যারা রয়েছেন বিভিন্ন ছোট ছোট নৃগোষ্ঠীগুলো হোক, তারা সমস্ত রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। গত একটা বছরে বাংলাদেশে প্রায় 2000-এর মতো সংখ্যালঘু শিক্ষককে জোর জবরদস্তি মারধর দিয়ে চরম অপমান করে তাদের চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এটা একটা কোনো সুস্থ দেশ যেখানে এইসব ঘটনা ঘটার পরও কেউ কোনো এসে জোরালো মন্তব্য দেয়নি। মন্তব্য দিতে পারেনি এই কারণে ক্ষমতায় থাকব, কিন্তু এই ধরনের মন্তব্য করলে বিরূপ শক্তিগুলো আমাদের উপর চেপে বসবে সেই ভয়ে, জাস্ট সেই ভয়ে তারা কোনো রকম সেরকম জোরালো পদক্ষেপও নেয়নি, জোরালো কোনো মন্তব্যও তারা রাখেনি। তাই এখন বাংলাদেশের কাছে শিরে সংক্রান্তি। এই শিরে সংক্রান্তি অবস্থা থেকে বেরিয়ে আসতে গেলে বাংলাদেশকে নির্বাচনের ব্যাপারে তাদের অত্যন্ত সাহসী পদক্ষেপের দিকে যেতে হবে এবং তারা আগামী দিনে সেই পদক্ষেপ নেবে এটাই আশা করি। ধন্যবাদ, নমস্কার।